আজ আমরা এমন একটি রোগ নিয়ে আলোচনা করব, কথা বলবো, যেটা ৩ জনের মধ্যে ১ জনের দেখা যায়, ভেরিকোজ ভেন। আমাদের সঙ্গে আজকে আছেন অ্যাভিস হসপিটালের স্পেশালিস্ট ডক্টর সৌরভ চক্রবর্তী। তার থেকে জেনে নেব কেন এই রোগ হয়, রোগ হলে তার প্রতিকার কি, আর অ্যাভিস হসপিটাল কেন স্পেশাল এই রোগটা সারানোর ক্ষেত্রে, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলেন। নমস্কার ডক্টর চক্রবর্তী। আজকে অনেক কিছু প্রশ্ন আছে যেগুলো করব। আপনি যেটাতে স্পেশালাইজ করেছেন ভেরিকোজ ভেন, তাই নিয়ে অনেক রকম কোয়েশ্চেন আছে, তো সেগুলো আপনার কাছে জান। ওকে, ভেরিকোজ ভেনের কি কোনো মানে আলাদা স্টেজেস আছে, মানে সেই স্টেজের আলাদা আলাদা সিমটম নাকি, মানে সেই ব্যাপারে স্টেজ অনুযায়ী আমাদের ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন ছাড়াও যদি পেশেন্টদেরকে বোঝাতে সহজভাবে আমি বলি, তাহলে 4টে রকমভাবে ভাগ করা যায়। ইনিশিয়ালি সিমটম বা স্টেজ 1-এ আমরা পায়ে ব্যথা বা কিছু ক্ষেত্রে শিরা ফোলা ভাবটা দেখতে পাই। স্টেজ 2-এর ক্ষেত্রে দেখা যায় ব্যথাটা একটুখানি দাঁড়িয়ে থাকলেই হচ্ছে, মানে ব্যথার পরিমাণটা অনেকটা বেড়ে যায়। স্টেজ 3-তে গিয়ে স্কিনে সিমটম আসতে শুরু করে, মানে পায়ের চামড়ায় কালো ছোপ ছোপ দাগ বা কোনো লাইনের মতো দাগ, যেগুলোকে স্পাইডার ভেন্স বা টেলেনজেকটেশিয়া বলে। তো এরকম একটু বেশি বয়সে হয়, কারণ আমি এরকম হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এগুলো একটা ওই কালো স্পট। এক্স্যাক্টলি, ভেনের শিরার ফোলাটা হয়তো কম বয়সেও পাওয়া যায়, অনেকের অনেক দিন ধরে থাকে। স্পটটা যত দিন যায়, মানে প্রলং স্ট্যান্ডিং হয়, তত বেশি গ্র্যাজুয়ালি বাড়ে। অ্যান্ড এইগুলোই প্রোগ্রেস করে বড় কালো মানে কালচে ভাব তৈরি করে, সেগুলো প্যাচের মতো, সেটাকে এলডিএস বা লাইপোডার্মাটোস্ক্লেরোসিস বলে। তারপরই সেটাকে স্টেজ 3 থেকে 4-এর দিকে অ্যাডভান্স করে। সেটার অ্যাডভান্স যদি হয় তাহলে আমরা সেখানে একটা ইনফেকশন বা ঘা পাই বা আলসার পাই, ভেনাস আলসার, নন হিলিং আলসার এরকম। তো দ্যাট ইজ স্টেজ 5। সো মানে ইনিশিয়াল মানে এরকমভাবে 5 ভাগে আমরা সিমটমগুলোকে ভাগ করি, যার শেষের দিকটায় গিয়ে ঘা হয়ে দাঁড়ায় আর কি। তো এটা ট্রিটমেন্ট কি, মানে ট্রিটমেন্ট যা যা আছে সেগুলো কি অ্যাভিস হসপিটালে তার পুরোপুরি? ফার্স্ট অফ অল চিকিৎসার এটা রিসেন্ট ডেজে অনেকটাই অ্যাডভান্স হয়েছে, মানে এক্স্যাক্টলি ডে বাই ডে। তো ইনিশিয়ালি এটা মানে ফার্স্ট অফ অল আমি বলে রাখি, এটাকে মেডিসিনের রোল ইজ ভেরি লেস। মানে এখানে কোনো এমন ওষুধ হয় না যেটা খেলে এই ডিজিজটা রিভার্স মোডে চলে যায়, রক্ত জমে থাকা বন্ধ হওয়া বা কমপ্লিকেশনগুলো রিমুভ হয়। তো মেডিকেল পার্ট ইজ ভেরি লিমিটেড। শুধুমাত্র যারা ক্ষেত্রে অপারেশন করা যাবে না কোনো কারণে, তাদের ক্ষেত্রে আমরা একটু ক্যারি আউট করতে পারি, বাট এটার মেন ট্রিটমেন্টটা মেকানিক্যাল ওয়ে বা সার্জিক্যাল ওয়েতে চলে যায়। তো আগেকার দিনে কি ছিল, সার্জারি বলতে একদম কেটে ইনসিশন দিয়ে তারপর সেই ডিজিজটাকে বের করে স্টিচ করা, এইভাবে ট্রিটমেন্টটা করা হতো। যত দিন যাচ্ছে আমরা এখন এক্স্যাক্টলি, সো মাইক্রো বা মিনিমাল অ্যাক্সেস সার্জারি, রোবোটিক্স অ্যান্ড অল। সো মানে সার্জনের থেকেও মেশিনের রোলটা এখানে বেশি হয়ে দাঁড়ায়। তো সেই যে রিসেন্ট অ্যাডভান্সমেন্ট যে হয়েছে ট্রিটমেন্টে, সেটা হচ্ছে এন্ডোভাস্কুলার ওয়েতে। তো বাংলায় এটাই বোঝা যায় যে আমরা শিরার মধ্যে দিয়ে যাচ্ছি এবং যে জায়গাটা প্রবলেম হচ্ছে সেই জায়গাটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। এক্স্যাক্টলি। সো এই এন্ডোভাস্কুলার ট্রিটমেন্টটা 3 রকমে ভাগ করা যায়। ইভিএলএ, এন্ডোভাস্কুলার লেজার অ্যাবলেশন; ইভিআরএফ, এন্ডোভাস্কুলার রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন; এবং এন্ডোভাস্কুলার গ্লু থেরাপি। তো আমাদের হসপিটাল মানে অ্যাভিস হসপিটালে এখন এই সমস্ত ট্রিটমেন্টই অ্যাভেলেবেল এবং খুব সফলভাবেই বর্তমানে এই নিয়ে কাজ চলছে। মানে এরকম প্রচুর পেশেন্ট নিয়ে আপনাকে এক্স্যাক্টলি মানে আপনি করেছেন যে আমি হায়দ্রাবাদে থাকতে এবং কলকাতায় বেশ কিছুদিন ধরে এই নিয়ে অনেক দিন ধরে কাজ করছি। আপনি যেটা বললেন যে আগে ট্রিটমেন্টে সবসময় কাটাছেড়া করতে হতো, এখন তো অনেক, যেটা আমি কথা বললাম যে মেডিকেল অ্যাডভান্সমেন্টের জন্য অনেকটা বেটার হয়েছে। তো মানে সুবিধাটা কি হয়েছে আগের ট্রিটমেন্টের থেকে এখনকার ট্রিটমেন্টের ডিফারেন্স? এক্স্যাক্টলি। সো ব্যাপারটা আগে ছিল কি, আমরা একটা শিরা ছিল ধরুন পায়ের গোড়ালি থেকে কোমর অবধি, যেটা মেনলি কারণ ডিজিজের। তো সেটাকে আমরা বের করার চেষ্টা করতাম। বের করার চেষ্টা বলতে এটা পুরোটা বের করা সম্ভব হতো না। সাধারণত যেটা করা হতো যে কোমরের ওখানে এবং তলা থেকে দুটো জায়গা কেটে শিরাটাকে টেনে যতটা বার করা যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতাম সেটা পুরোপুরি বেরোতো না এবং বেশ কিছু পার্ট রয়ে যেত, এবং সেই ইনকমপ্লিট ফ্লেবেক্টমির জন্যই সেই ডিজিজটা সহজে রেকারেন্স হতো। সো কাটাছেঁড়ার ঝামেলা, সেলাই এক্স্যাক্টলি, সো পার্ট অফ দ্যাট ওটা থেকে যেত এবং সেটাই রেকারেন্সের কমন চান্স হতো। তো সেক্ষেত্রে যে কাটাছেঁড়ার জন্য বেশ কিছুদিন রেস্ট নেওয়া বা এই ধরনের সমস্যা তো ছিলই, তার সাথে রেকারেন্সের চান্সটা অনেকটা বেশি ছিল। কিন্তু আমাদের যে এন্ডোভাস্কুলার প্রসিডিওরে সুবিধাটা হচ্ছে, ফার্স্ট অফ অল এখানে কোনো সেলাই বা কাটাছেঁড়ার ব্যাপার নেই এবং আমরা
শুরুতেই যেখানে রোগটা রয়েছে সেখানে ভেতরে ঢুকে অ্যাক্সেস করে সেই পুরো জিনিসটাকে একবারে উইথ মেশিন ব্যাপারটাকে ক্লোজ করতে পারি। সো এখানে আপনার মানে রেকারেন্সের চার্জ আগের থেকে অনেক অনেক গুণ কম এবং ইজি হয়ে গেছে Exactly. patient-এর মানে যন্ত্রণা পেইনের হ্যাঁ এক্স্যাক্টলি দ্যাট ইজ টোটালি পেনলেস, এটা একটা বিরাট ব্যাপার। এবং পেশেন্ট তার পরের সেই দিনই হাঁটাচলা করতে পারবে, পরের দিন থেকে একদম ফ্রিলি নিজের যা কাজ জীবিকা সেটা নির্বাহ করতে পারে। ভেরিকোজ ভেনের ট্রিটমেন্টে একটা সময় আমরা দেখেছি যে স্টকিংস এর একটা ভূমিকা ছিল, স্টকিংস পড়লে সেটা কি মানে তাতে কি চিকিৎসা সম্ভব, মানে কত পার্সেন্টেজ সেটাতে? অ্যাকচুয়ালি স্টকিংস বা মোজাটা ভেরিকোজ ভেনের ট্রিটমেন্টের একটা ইনসেপারেবল পার্ট, বাট সেটা ইনিশিয়াল ক্ষেত্রে ধরুন আমাদের ডিজিজ ক্লাসিফিকেশনে C1 সেটা মানে যেটা একদম ইনিশিয়াল স্টেজ বলা হয়, সেক্ষেত্রে আমরা মোজা পরে অনেক দিন ভালো থাকতে পারি। বাট প্রবলেম এটা হয় যে এটা অ্যাডভান্স স্টেজে যত যেতে থাকে সেটা হিডেন থেকে যায়, মানে স্টকিং সিজন এক্সটার্নাল সাপোর্ট, বাট সেটাকে আমরা ছাড়া থাকতে কখনোই অ্যাডভাইস করি না, সেটা দরকার, বাট সেটা ডিজিজটাকে প্রোগ্রেসটাকে আটকাতে পারে না। মোস্টলি কাদের ক্ষেত্রে যাদের দেখুন দাঁড়িয়ে কাজ, ধরুন টিচার, ট্রাফিক পুলিশ বা আমাদের মতো সার্জেন যারা অনেকক্ষণ দিনের এক্স্যাক্টলি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, কারণ আপনাদের অনেকক্ষণ ধরে শুটিং চলে, সো লটস অফ প্রবলেম। তো তাদের ক্ষেত্রে এই সময়ের যদি মোজা আপনি ইনিশিয়াল স্টেজে পড়ে থাকেন, প্রোফাইল অ্যাক্সেস হিসেবে পড়েন, তাহলে ভেরিকোজ ভেনটা হয়তো গ্রো করে না। কিন্তু যাদের ক্ষেত্রে ইটস অলরেডি দেয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু মোজা আপনার ডিজিজ প্রোগ্রেসকে আটকে রাখবে না। সো অনেক ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টের আগে পরে মোজা ব্যবহার করি, বাট ট্রিটমেন্ট ইজ সামথিং ডিফারেন্ট। হ্যাঁ, ওটা একটা মানে ঠান্ডায় বেরিয়েও না তাহলে সর্দি হবে না এরকম ব্যাপার, বাট যদি সর্দি হয় ইউ হ্যাভ টু টেক মেডিসিনস। আর একটা প্রশ্ন মাথায় আসছে, ওয়াই এভিস হসপিটাল, মানে ওর স্পেশালিটি কি এই ট্রিটমেন্টের জন্য? অ্যাভিস হসপিটালের যাত্রা শুরু প্রায় 12 বছর আগে, অ্যান্ড তখন থেকেই এটা ভেরিকোজ ভেন বা ভেনাস ডিজিজ নিয়েই শুধুমাত্র কাজ করছে, এবং লাস্ট 10 বছর ধরে প্রায় 50,000-এরও বেশি মানুষকে এই হসপিটাল সেবা দিয়েছে। এবং অনলি ফর দিস প্রসপেক্ট এটা শুরু হয়েছিল হায়দ্রাবাদ থেকে, তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি হসপিটালের এটাই স্পেশাল এক্স্যাক্টলি, এবং সোল মানে পারপাসটাই এটা। এবং বর্তমানে আস্তে আস্তে আমরা 22টা সেন্টার অল ওভার দ্য ইন্ডিয়া গ্রো করেছি, তার মধ্যে মোস্টলি সাউথ ইন্ডিয়ার সবকটা স্টেটে, তার সাথে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ আর কলকাতাতে। অ্যান্ড উই আর মানে আমরা শুধু এই বিষয়টা নিয়েই কাজ করছি, এবং সবচেয়ে সফলভাবে প্রায় 40 থেকে 50,000 মানুষকে এখনো অবধি এন্ডোভাস্কুলার ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এবং দে আর অল হ্যাপি। তারা নিজের কাজ জীবিকা, আগেকার দিনে ধারণা ছিল যে ভেরিকোজ ভেন থাকলে দাঁড়িয়ে কাজ করতে পারবে না, কিন্তু এখন এক্স্যাক্টলি আমরা এখন মানুষকে তার নিজের জীবিকাটাকে সম্পূর্ণভাবে নির্বাহ করতে সাহায্য করছি। তো ইট ইজ এ ভেরি গুড টেকনিক, এবং সবচেয়ে বড় কথা সবচেয়ে উন্নত যে প্রসিডিওর বা মেশিনস যেগুলো এন্ডোভাস্কুলার প্রসেসে লাগে সেগুলো সবই অ্যাভিস হসপিটাল প্রোভাইড করছে, এবং সবচেয়ে অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে। অ্যান্ড রিসেন্টলি জাস্ট ফিউ ডেজ ব্যাক আমাদের হসপিটালকে টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ থেকে বেস্ট ভেরিকোজ ভেন হসপিটাল অল ওভার দ্য ইন্ডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে। সো উই আর অল ভেরি প্রাউড, মানে আমরা যে মানে অ্যাফিলিয়েশনটা পেয়েছি, যে হার্ডওয়ার্কটা করছি, সেটা মানুষের কাছে এখন পৌঁছেছে। সো আমরা খুবই হ্যাপি। আমাদের তো বয়স বাড়লে কোমরবিডিটি বাড়ে, তো তার সঙ্গে এটা সম্পর্ক কি, মানে কোমরবিডিটি থাকলে কি এটা হবেই বা মানে বাড়তে পারে, বেড়ে যাওয়ার ব্যাপারটা অ্যাকচুয়ালি এটা খুবই রিলেটেড, কারণ কোমরবিডিটি বলতেই আমাদের মানে এই দিককার মানুষের এটাই মাথায় আসে, সাউথ ইস্ট এশিয়ার মানুষের, যে ডায়াবেটিস, কারণ এটা সবচেয়ে ফাস্ট গ্রোয়িং প্রবলেম, হাইপারটেনশন। তো এই ধরনের কোমরবিডিটির মধ্যে দুটো জিনিস যেটা ভীষণভাবে পাওয়া যায়, সেটা এক হলো ডায়াবেটিস, 2 নম্বর হলো হাইপোথাইরয়েডিজম, মানে থাইরয়েড। কিন্তু দেখুন এগুলো কিন্তু হেরিডিটারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটাই হেরিডিটারি, এবং সেলফ কেয়ার ইজ ভীষণভাবে নিডেড, এগুলোও মানুষ সবচেয়ে বেশি ইগনোর করে। তো এই যে মানে ভেরিকোজ ভেনের যে ট্রিটমেন্টের যে ভেরিকোজ ভেনের যে রোগের যে স্টেজগুলো যেগুলো আমরা একটু আগে বলছিলাম, তো তার যে অ্যাডভান্সমেন্ট মানে রোগটা বেড়ে যাওয়ার ব্যাপারটা, সেই প্রবণতাটা ভীষণভাবে বেড়ে যায় যদি আপনার ডায়াবেটিস থাকে, যদি আপনি থাইরয়েডের ট্রিটমেন্ট ভালো করে না করেন। তো আমরা পেশেন্টদেরকে নন হিলিং আলসার ডেভেলপ হতে রাতারাতি দেখি, ধরুন ইগনোর করা হচ্ছে, ভেরিকোজ ভেন ট্রিটমেন্ট হচ্ছে না,
তাদের যে কোনো সময় সেটা ভেন ফেটে ব্লিডিং হওয়া, আলসার হয়ে যাওয়া, সেই প্রোগ্রেসটা অনেক র্যাপিড। তো যাদের ক্ষেত্রে কোমরবিডিটি আছে তাদেরকে এটাকে ভীষণ, হ্যাঁ, সচেতন হওয়ার ব্যাপারটা ভীষণভাবে থাকে। এই জন্যই বয়স বেশি পেশেন্টদের আমরা মানে তাদের যেহেতু কোমরবিডিটি থাকছে তাদের ক্ষেত্রে ভেরিকোজ ভেনের প্রবলেমটা অনেক বেশি পাই আমরা। আচ্ছা, ভেরিকোজ ভেন কি মানে হোম রেমেডি কোনোভাবে সম্ভব বাড়িতে থেকে? হ্যাঁ হ্যাঁ, আজকাল সত্যি সোশ্যাল মিডিয়াতে আমি বলবো প্রচুর মানে সেলফ কেয়ার বলেই হোক বা বিভিন্ন অয়েনমেন্ট, আয়ুর্বেদিক ওষুধ বা বিভিন্ন কিছু দেখা যাচ্ছে। সো আজকাল তো মানুষ এমনিতেই অনেক মানে আপনারাও জানেন যে ভীষণ এই গুগলের চক করে আর কি সবাই নিজে নিজে ডাক্তার বানিয়েছে। আমরা কিছু না গুগল করে ওষুধ খাই। নলেজ ইজ এ গ্রেট ভার্চু, হ্যাঁ, বাট কিন্তু সমস্যা হচ্ছে সঠিক নলেজ হওয়া চাই। তো কেউ আছেন সেটা পার্শিয়াল নলেজ। আজকে কোনো আয়ুর্বেদিক ডাক্তার যদি কোনো জিনিস নিয়ে পড়াশোনা করে ওষুধ দেন সেটা অবশ্যই ভালো, কিন্তু আমরা কজন আয়ুর্বেদিক ওষুধ আয়ুর্বেদিক ডাক্তারকে দেখিয়ে খাই? কখনোই খাই না। তো এই জায়গাগুলোই আমরা ভুল করি। ভেরিকোজ ভেনের ক্ষেত্রেও আমার মনে হয় একটু বেশি করে অ্যাড্রেস করা দরকার যে চিকিৎসা হলে ডাক্তারের কাছে যাও। একদম, তাই না? তো কি হয় ভেরিকোজ ভেনের ক্ষেত্রে অনেক সময় কিছু অয়েনমেন্ট আছে, কিছু এরকম সেলফ মেডিকেশন করে, তো পেশেন্ট একটা সিউডো ফিলিং এর মধ্যে আছে যে আমি কিছু ভালো করছি, বাট সেটা হয় না। কিছু কাজ তো হয় না, সিমটমগুলো বাড়তে থাকে। আর কিছু এমন অয়েনমেন্ট আছে যেগুলো আননেসেসারিলি স্টেরয়েড ইউজ করা হয়, যেগুলো নিয়ে কোনো স্টাডি নেই, কোনো জার্নাল নেই, হ্যাঁ, এবং ইনিশিয়ালি স্টেরয়েডের জন্য হয়তো কিছু ইমপ্রুভমেন্ট পেলো, তারপরেই র্যাপিড ডেটোরিয়েট করে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো যদি সেলফ কেয়ারের দিকে ব্যাপারটা থাকে তো ওয়ান অ্যান্ড অনলি থিং আমি বলবো মোজা। আপনি যদি মনে করেন যে আপনার এখন ট্রিটমেন্টের জন্য কিছু নিজের করা উচিত, সো স্টকিংস পরুন, সেটা আপনার কোনোভাবে ক্ষতি করবে না, একটু হলেও বাঁচাবে। তারপর আপনি যথারীতি পরামর্শ নেবেন ডাক্তারবাবু, তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন। বাট মোজা বা স্টকিংস বাদ দিয়ে কোনো রকম সেলফ কেয়ার, মেডিকেশন বা ম্যানেজমেন্টকে আমরা কখনোই উৎসাহ দিই না। আচ্ছা, এই ট্রিটমেন্টে মেডিকেল সাপোর্ট মানে আমি বলছি মেডিক্লেম বা ক্যাশলেস যেগুলো, তো এটাই মানে পার্ট অফ দা, আমি অ্যাভিস হসপিটাল নিয়ে যখন বলছিলাম, সত্যি মানে খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং আজকাল চিকিৎসা মানে ট্রিটমেন্টের খরচটা এতটাই বেড়ে গেছে যে সাধারণ মধ্যবিত্ত মানুষজন তো সবসময় অ্যাফোর্ড করতে পারে না। তো সেই কারণে মেডিক্লেমের মধ্যে কি এটা একদম, তো মানে উই আর প্রাউড দ্যাট আমাদের অ্যাভিস হসপিটাল তার সমস্ত ব্রাঞ্চে অল মেজর মেডিকেল ইন্স্যুরেন্সকে প্রোভাইড দেয়। তাদের যে ক্যাশলেস বেনিফিটগুলো থাকে আমাদের সবকটা সেন্টারে বর্তমানে সেইটা নিয়ে কাজ চলছে। এটা খুবই ভালো খবর। এটা আমার মনে হয় যারা দেখছেন দর্শকদের জন্য এটা এই ইনফরমেশনটা খুব ভালো, মানে ইউজফুল একটা ইনফরমেশন যে এটা মেডিক্লেমের আন্ডারে পড়ছে এবং ক্যাশলেস যা যা বেনিফিটস আছে সেগুলো তারা সবই অ্যাপ্লিকেবল। আচ্ছা, এই রোগটা একবার হওয়ার পরে ধরুন কারোর হয়েছে, ট্রিটমেন্ট হলো, তারপর কি মানে তার এন্টায়ার লাইফে কোনো লাইফস্টাইল চেঞ্জ বা যা হয় না মানে ডায়েট বলুন, এক্সারসাইজ বলুন, লাইফস্টাইলের ক্ষেত্রে কোনো চেঞ্জেস দরকার আছে? দেখুন, স্পেসিফিকভাবে যদি বলি যে পেশেন্টরা আমাকে ট্রিটমেন্টের পর জিজ্ঞেস করে ডাক্তারবাবু আমি কি সব কিছু খেতে পারবো, আর ডাক্তারবাবু আমি কি আমার কাজ করতে পারবো, তো প্রথম এই দুটো স্ট্রিক্ট ফরওয়ার্ড অ্যান্সার ইজ ইয়েস। আপনার খাওয়া দাওয়া নিয়ে এবং আপনার কাজ জীবিকা নিয়ে আমাদের কোনো রকম না থাকে না। তো আপনি সমস্ত কিছু ডেইলি হ্যাবিটস কন্টিনিউ করতে পারেন, আর আপনার কাজ কন্টিনিউ করবেন। অবভিয়াসলি স্মোকিং ড্রিঙ্কিং যতটা প্রিভেন্ট করা যায়, স্মোকিংটা ভীষণভাবেই ক্ষতিকর। তো সেখানে দাঁড়িয়ে কোনো কিছুতে আমরা বারণ বা সেরকম কিছু অব্লিগেশন থাকে না। এবার একটা জিনিস কি, যেগুলো ডায়াবেটিস প্রন ব্যাপার, হ্যাঁ, তো সেইগুলোকে স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে। এক্স্যাক্টলি, কারণ দেখা গেল আমি ট্রিটমেন্ট করলাম, প্রসিডিওর হলো, ভালো আছেন, তার 2-3 বছর পর তার ডায়াবেটিস ডেভেলপ করলো, সেটাও যদি ইগনোরড হয় আবার র্যাপিড সিমটম ডেভেলপ করতে থাকে। সো এই জিনিসগুলো আমি প্রত্যেকবার পেশেন্টকে ফলো আপ করার সময় বলি যে আপনার কোনো রকম মেডিকেল ইস্যুস যদি থাকে, মোস্টলি ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, তাকে বিশেষভাবে গুরুত্ব দিন, ফিজিশিয়ানের কাছে যান, তার পরামর্শ মতো মেডিসিন খেলে সমস্ত কিছুই আপনার ভালো থাকবে। এমনি তো একটা হেলদি লাইফ লিড করার জন্য একটা হেলদি রুটিন, লাইফস্টাইল রুটিন সেটা তো দরকারই হয়। স্পেসিফিক্যালি যদি কোনো আবার এরকম ধরনের রোগ থাকে তখন দায়িত্বটা বেড়ে যায়।
স্ট্যাটিস্টিক্স বলছে যে ভারতবর্ষে মানে আমাদের ইন্ডিয়াতে 3 জনের মধ্যে একজনের ভেরিকোজ ভেন হয়। তো মানে আমাদের দেশে এটার এত বেশি হওয়ার কারণ? হ্যাঁ, এটা সত্যি কথা বলতে মানে বাকি সমস্ত রোগের সাথে অনেকটা কমন। দিদি কি হয় অ্যাকচুয়ালি সাউথ ইস্ট এশিয়ার মানুষের ট্রাঙ্কাল ওবেসিটিটা অনেক বেশি। আমরা যখন কোনো মানুষের ওবেসিটিটাকে অ্যানালিসিস করি তার একটা মানে নট অনলি বিএমআই, তাদের মাসেল মাস বলে একটা কথা আপনি শুনে থাকবেন। সো ইন্ডিয়ানদের ধরুন একজন ইউরোপিয়ানের মানে 100 কিলো ওজন যদি হয়, একজন ভারতীয় যদি 100 কিলো ওজন হয়, ভারতীয়র মাসেল মাস কম, ফ্যাট ইজ মোর। ইউরোপিয়ানের মাসেল মাস বেশি, ফ্যাট কম। সো এই যে ট্রাঙ্কাল ওবেসিটিটার ব্যাপারটা থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এটা আর সবকিছু আমরা ইজিয়ার টু গেট, এটা প্রাগৈতিহাসিক আমল থেকে আসছে। আমরা ফিজিক্যাল পরিশ্রমটা কম করি অ্যান্ড মানে সেডেন্টারি লাইফস্টাইল যাকে বলে। তো সেই সাবেকিয়ানার জন্য, আমাদের আরামপ্রিয়তার জন্য করে দেবে একজন, রান্না করে দেবে একজন, বাড়ির কাজ করে দেবে, এক্স্যাক্টলি হয় না। তো তার জন্য আমাদের মোবিলিটি কমে গেছে। আর ভেরিকোজ ভেনের জন্য আমি মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড রিজন কি, আমাদের পায়ে যে কাপ মাসেল আছে সেটাকে আপনি যত সঞ্চালন করবেন, মানে হাঁটবেন ধরুন, হাঁটা দৌড়ানো, তো ওটা একটা সেকেন্ড হার্ট, ওটা পাম্প করলে ব্লাডের সার্কুলেশন বাড়বে। সেটা যদি দীর্ঘদিন ধরে কম ইউজ হয়, পর্যাপ্ত পরিমাণে না ইউজ হয়, সো অবভিয়াসলি আমরা রোগের দিকে এগিয়ে যাচ্ছি। এটাই কারণ, এছাড়া আলাদা করে কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর নয়। আমি নিজেকে যত মোবিলাইজ করব দ্যাট উইল বি বেটার। আপনার বিএমআই যদি 28-এর মধ্যে থাকে, আপনি অবশ্যই রোগটাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। ভেরিকোজ ভেনের ক্ষেত্রে একটা ট্রিটমেন্টের কথা যেটা শুনেছি যে ক্ল্যাক্স, তো সেটা কি এবং সেটা কি আমাদের এখানে করা সম্ভব? ক্ল্যাক্সটা হলো মানে ভেরিকোজ ভেনের সবচেয়ে আপগ্রেডেড টেকনিক আমি বলবো। পুরো কথাটা হচ্ছে ক্রায়ো লেজার অ্যান্ড ক্রায়োস্ক্লেরোথেরাপি। তো ব্যাপারটা এটাই যে ভেরিকোজ ভেনের যে স্টেজগুলোতে আপনার স্পাইডার ভেন্স, টেলেনজেক্সিয়া বা স্কিন সিমটম সবচেয়ে বেশি, মানে ধরুন আপনার পায়ে হয়তো কোনো ব্যথা নেই, অথচ আপনার পায়ে কালচে কালচে দাগ অ্যারাউন্ড দ্য নিজ এবং থাইয়ের রিজনে, তো এই জায়গাগুলোতে যখন এই কালচে দাগগুলো হয় সেগুলো ক্রমেই বাড়তে থাকে, মানে একদম জালের মতো বাড়তে থাকে। অনেক পেশেন্ট আমার কাছে আসে যার কোনো পেন নেই, তার এই ধরনের মানে ভেনের দাগগুলো খুব প্রমিনেন্ট, যেটা তার ক্ষেত্রে খুবই মানে প্রবলেম করছে সোশ্যাল লাইফে। তো সেইগুলোর জন্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ক্লাক্স। এটাতে সবচেয়ে ভালো কি, এটাতে আপনার মানে কোনো রকম অ্যাডমিশন ছাড়া কিছু 2 থেকে 3 ঘন্টা সময়ের মধ্যে আপনি সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবেন অ্যান্ড এই দাগগুলো রিমুভ হয়ে যায়। আমাদের এখনও অবধি ভেরিকোজ ভেনের যে ট্রিটমেন্টগুলো আছে তাতে দাগ রিমুভ হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগে। আমরা পেশেন্টদের বলি যে ট্রিটমেন্ট হয়েছে, ভেরিকোজ ভেন এখন ঠিক আছে, দাগটা আস্তে আস্তে কমবে এবং সেই যেতে ভীষণ সময় লাগে, ভীষণ সময় লাগে। হ্যাঁ, হ্যাঁ প্রমিনেন্ট হয়ে যায় এবং সেটা মানে খুব বাজে আকার ধারণ করে, তার প্রফেশনের ক্ষেত্রে এটা নিয়ে অনেক প্রবলেম হয়। সো হয়তো সে পেনও ফিল করছে না, টোটালি অ্যাসিমটোম্যাটিক, বাট দাগটা যাচ্ছে না। এই ধরনের ক্ষেত্রে ক্লাক্স থেরাপি ইজ দ্য বেস্ট। আর সবচেয়ে বড় কথা, বেশ কিছু বছর আগে অবধি এটা ইন্ডিয়াতে কোথাও অ্যাভেলেবেল ছিল না। এখনও আমাদের অ্যাভিস হসপিটালের যে মেন সেন্টার হায়দ্রাবাদ, ওখানেই এটা অ্যাভেলেবেল। সারা ইন্ডিয়াতে এখনও অবধি 2টো জায়গাতে এই নিয়ে কাজ চলছে, তার মধ্যে একটা আমাদের অ্যাভিস হসপিটালের হায়দ্রাবাদ ব্রাঞ্চ। বাট আমরা ভীষণভাবে চেষ্টা করছি আগামী অ্যাকচুয়ালি মানে যে মেশিনগুলো আছে অল আর ইউএস এফডিএ অ্যাপ্রুভড, মেনলি ইউএসএতে ইউজ হয়, ব্রাজিল এবং সাউথ কোরিয়াতে কিছু জায়গায় ইউজ হয়। তো আমরা চেষ্টা করছি সেগুলো যতটা সম্ভব কলকাতায় আনার এবং খুব শিগগিরই আমরা ক্ল্যাক্স নিয়ে কলকাতায় কাজ শুরু করব। ভেরি গুড নিউজ ফর আস। এটার রেকারেন্সের পসিবিলিটি কি রকম, মানে একবার হয়ে যাওয়ার পরে, ফিরে যাওয়ার পরে? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে সমস্ত পেশেন্টরাই করেন। দেখুন, এখনো অবধি যে কটা চিকিৎসা পদ্ধতি ভেরিকোজ ভেনের জন্য অ্যাভেলেবেল, তার মধ্যে সবচেয়ে সফলতম হচ্ছে এই ইভিআরএফ, তো মানে এন্ডোভাস্কুলার পদ্ধতি। এবং তার মধ্যে রেকারেন্স রেট আমি বলবো মানে সাকসেস রেট ইজ মোর দ্যান 90%, বাট রেকারেন্সের যে চান্সটা আছে সেটা বেড়ে যাওয়ার
পাঁচটা ক্লিয়ার রিজন থাকে। তার মধ্যে সবচেয়ে বড় রিজন হচ্ছে ডায়াবেটিস, আচ্ছা 2 নম্বর রিজন হচ্ছে ওবেসিটি, আর 3 নম্বর রিজন হচ্ছে তার মানে আনঅ্যাটেন্ডেড অবস্থায় প্রলং স্ট্যান্ডিং, আর লাস্টে স্মোকিং বা এই ধরনের অ্যাডিকশন। সো ডায়াবেটিস যদি আপনার থাকে, আপনার নর্মাল পেশেন্টের থেকে রেকারেন্সের চান্স অনেক বেশি, আপনাকে সেটা কন্ট্রোল করতে হবে। আপনাকে প্রত্যেক 2 থেকে 3 মাস অন্তর সুগার লেভেল চেক করে তার মানে HbA1c বলে একটা জিনিস আমরা চেক করি ব্লাডে, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, সেটাকে 7-এর মধ্যে রাখতে হবে, তাহলে এটার রেকারেন্স অনেকটাই কমে যায়। ওবেসিটি যদি আপনার থাকে, BMI বা বডি মাস ইন্ডেক্স যদি 28-এর বেশি হয়, ওটাকে আপনাকে কমাতে হবে। এবং কমানোর জন্য আমরা সবচেয়ে বেশি হাঁটাতে পেশেন্টকে এনকারেজ করি। সো যাদেরকে আমি ট্রিটমেন্ট করি তাদেরকে পরের দিন থেকে দিনে 1 ঘন্টা বা তার বেশি হাঁটতে হবে, এটাই প্রেসক্রাইব করি। এবং আমাদের ডাক্তারি বইগুলোতে এইভাবেই লেখা থাকে যে আপনি কাজের মধ্যে হাঁটছেন এটা নয়, আপনি মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াকের মতো, এক্স্যাক্টলি, মানে দ্যাট ইজ এ ট্রিটমেন্ট। মনে করুন যে আপনি ওটা একটা ট্রিটমেন্ট করছেন পায়ের, কারণ এক্ষেত্রে আমার মেডিকেল অপশন ইজ ভেরি লেস, আমি কোনো ওষুধ দিয়ে আপনাকে ভালো করতে পারবো না, হাঁটাটাই আপনার কাছে একটা মেডিসিন। আর 3 নম্বর প্রলং স্ট্যান্ডিংয়ের ব্যাপার যদি থাকে, দেখুন অনেক পেশেন্ট আমার কাছে আসছে 30-35 বছর বয়সে তার প্রসিডিওর হচ্ছে, তো তার কাছে একটা 30 বছরের কর্মজীবন সামনে পড়ে আছে, তো সেখানে যদি সে দাঁড়িয়ে কাজ করে, আমি বলবো যে একটা স্টকিংস ইউজ করা ইজ বেটার। কারণ এমনিতে আমাদের বুক নলেজে এটাই বলে যে যদি কখনো আপনি আধ ঘন্টার বেশি দাঁড়ান পোস্ট ইভিআরএফ বা এই ধরনের প্রসিডিওর, বেটার টু ইউজ উইথ দ্য স্টকিংস। সো ইরেসপেক্টিভ অফ এনিথিং, আপনার যদি ওরকম দাঁড়ানোর প্রফেশন থাকে, আপনি মোজা ইউজ করুন, একদিন আধ দিন আপনি ইউজ করলেন না, দ্যাট ইজ ওকে, অকেশনাল পারপাস দ্যাট ইজ ওকে, বাট একটা হ্যাবিট রাখবেন মোজাটা ইউজ করা, তাহলে এটা রেকারেন্স হবে না। আর অ্যাডিকশান ইজ ভেরি ব্যাড, কারণ একটা সিগারেটে যদি কেউ স্মোক করে ভাস্কুলার ডায়ালাইটেশন হয়, তো এই প্রবলেমগুলোকে অ্যাভয়েড করার জন্য অ্যাডিকশান, স্মোকিং এগুলোকে প্রহিবিট করতে হবে, আদারওয়াইজ ডেফিনেটলি ইট উইল রেকার।